আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের টেকসই উন্নয়নের সব সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অ্যান্টোনিও গুতেরেস। কক্সবাজারে ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। শিশু আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি বিএনপির। আইন শাসনে নিশ্চিত করতে না পারলে জনপ্রিয়তা হারাবে অন্তর্বর্তী সরকার। ঈদ উপলক্ষে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। দুর্ঘটনা এড়াতে নৌ রুটে 20 দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল। এবং অস্থির চালের বাজার, কেজিতে বেড়েছে 8 থেকে 12 টাকা। এক হালি লেবুর দাম 160। কাটেনি ভোজ্য তেলের সংকট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। বাংলাদেশের জনগণের জন্য টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে চলমান সংস্কার কাজে পাশে থাকবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা দেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এর আগে সকালে তার সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। 4 দিনের সফরে আসা জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান তেজগাঁওয়ে তার কার্যালয়ে। এ সময় প্রধান উপদেষ্টা উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘ মহাসচিবকে। পরে প্রতিনিধি দল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন অ্যান্টোনিও গুতেরেস। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারও বাংলাদেশের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন গুতেরেস। বলেন, বাংলাদেশের জনগণের জন্য টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে চলমান পরিবর্তন ও সংস্কার কাজে পাশে থাকবে জাতিসংঘ। এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার বিষয় অগ্রাধিকার পায়। এছাড়া গুতেরেসের এবারের সফরে আরাকানে জাতিসংঘের ত্রাণ সহায়তায় কক্সবাজারকে ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বৈঠক শেষে একই বিমানে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিবকে কক্সবাজারের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। কক্সবাজারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। এর আগে জাতিসংঘ মহাসচিব উখিয়ায় রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। দর্শক, কক্সবাজার থেকে জাতিসংঘ মহাসচিব সফরের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা আজকে রোহিঙ্গাদের সাথে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। মূলত এটা সবচেয়ে বড় একটি ঘটনা বিশ্ববাসীর জন্য। এটা রোহিঙ্গারাও এটা নিয়ে খুবই আশাবাদী, বিশেষ করে যখন তাদের অনুদান $12 থেকে অর্ধেকে নেমে এসেছিল আন্তর্জাতিক অনুদান। এই সময় যে হতাশা তৈরি হয়েছিল, সেই হতাশার সময়ে তাদের 1 লক্ষ রোহিঙ্গার সাথে যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একসাথে ইফতার করবেন, এই বিষয়টা কিন্তু তাদের সবাইকে আশান্বিত করেছে যে তারা হয়তো তাদের অনুদান যেমন বাড়বে এবং অনুদানের চেয়েও সবচেয়ে বড় কথা, তারা নিজেদের দেশে ফিরে যাওয়ার একটা
সুযোগ পাবেন এবং তাদের যে মিয়ানমারে তাদের যে অধিকার সেই অধিকারগুলো তারা ফিরে পাবেন এবং এই মিয়ানমারে তাদের জন্য পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক একটা চাপ তৈরি হবে এই সফরের মধ্য দিয়ে, এমনটি তারা প্রত্যাশা করেছেন। তো এটি একটি ভেন্যু, এটা হচ্ছে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র। এখানে কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এখানে একটি স্থানীয় মানুষের সাথে মত বিনিময় করবেন। 20 নম্বর ক্যাম্প এখন প্রস্তুত, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানেও কিন্তু প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব ইফতার করবেন 1 লক্ষ রোহিঙ্গার সাথে। ইফতার শেষে কিন্তু আবার সেখানকার রোহিঙ্গাদের যে কমিউনিটি লিডার, সেখানকার যে বিভিন্ন ধর্মীয় নেতা আছে তাদের সাথেও ওনারা মত বিনিময় করবেন। এবং সেরকম কয়েকজন রোহিঙ্গার সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন তারা মিয়ানমারে নিজেদেরকে যেন ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অধিকারগুলো সেগুলো যেন ফিরে পেতে বিশ্ববাসীর জন্য তাদের জন্য কাজ করে, সেই জন্যই কিন্তু তারা আবেদন জানাবেন। মাগুরার শিশু আসিয়ার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। আইনের শাসন, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে বলেও সতর্ক করে দিয়েছে দলটি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র করে যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি, দুঃশাসন, আইনের শাসন না থাকার রেশ এখনও সমাজে বহাল রয়েছে বলে অভিযোগ করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিশু আসিয়া হত্যার বিচার দাবি করে বলেন, সেল গঠন করে সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের পাশে দাঁড়াবে বিএনপি। নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্রদ্ধ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশাসন যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায়, অবিচার এবং খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিবেশী ভারত। পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার, রুবেল সব নিয়ে গেছেন। আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনি বিচারের আওতায় আনা হবে। জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি আজকে গিয়েছেন, এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। প্রথম দিনে আগামী 24 মার্চের 85% অনলাইন টিকিট বিক্রি হয়ে যায় মাত্র 2 ঘন্টাতে। অন্যদিকে বারবার চেষ্টা করে হতাশ হতে হয়েছে অনেক যাত্রীকে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, কালোবাজারি বন্ধে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যের কেনা টিকিটে ভ্রমণ বন্ধে চলবে কড়া তল্লাশি। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। ঘরে বসেই ঈদের ট্রেনের টিকিট এখন করা যায় ঠিকই, কিন্তু তা হাতের মুঠোয় আনা দুঃসাধ্যও বটে। আগামী 24 মার্চের জন্য অনলাইনে পশ্চিমাঞ্চলের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টায়। 2 ঘন্টা যেতে না যেতেই উধাও হয়ে যায় প্রায় সব টিকিট।
রেল কর্তৃপক্ষ বলছে একটি সিটের বিপরীতে চেষ্টা করছেন অনেকেই, কেউ পাচ্ছেন, বেশিরভাগই পাচ্ছেন না। এটা একটা চেকিং এর যে ব্যবস্থা ওটা রাখা উচিত, কারণ হচ্ছে সেক্ষেত্রে একজনের এনআইডি ইউজ করে আরেকজন প্রতারিত হবে না। এটা 100% শিওর যে সামহাউ ওরা কিন্তু এটা হোল্ড করে রাখতে পারে। এখন যেমন আমরা 10 দিন আগে যদি কাটি, অনেক সময় দেখা যায় সকাল উঠে যদি কাটতে বসি, খুব লাকি হলে পাওয়া যায়। কমলাপুরের স্টেশন ম্যানেজার শাহাদুত হোসেন বলেন, যাত্রীদের সেবা নিশ্চিতে এবার ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। প্রতিদিন 33,000 সিটের বিপরীতে 55,000-এর মতো যাত্রী যাতায়াত করতে পারবেন। আমি এই সার্ভিসটা ওই যাত্রীকে নিশ্চিত করার চেষ্টা করি। সেক্ষেত্রে যদি আমি ওটিপি বন্ধ করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তখন টিকিট কালোবাজারের নৈরাজ্য চলবে। 55 থেকে 60,000 যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমাদের যদি 6 লাখ যাত্রী টিকিট চায়, সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। সুযোগ সন্ধানীদের সতর্ক করে দিয়ে এই রেল কর্মকর্তা বলেন, অন্যের টিকিটে কাউকে ভ্রমণ করতে দেয়া হবে না, তল্লাশি হবে কয়েক দফায়। প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে, আবার আমাদের যখন ট্রেন স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে, ডেস্টিনেশনে যাওয়ার পরেও চেকিং হচ্ছে, কয়েকটা স্তরে চেকিং হচ্ছে, যাতে এটা স্বচ্ছতা ঠিক থাকে। বরাবরের মতো এবারও যাত্রার আগে স্ট্যান্ডিং টিকিট কেনার সুযোগ থাকছে। আগামী 25 মার্চের আগাম টিকিট মিলবে 15 মার্চ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 16 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত দেশের নৌ রুটগুলোতে সম্পূর্ণ বন্ধ থাকবে বাল্কহেড চলাচল। একই সঙ্গে নারায়ণগঞ্জের শীতলক্ষা, মুন্সিগঞ্জের গজারিয়া, বরিশালের মেঘনা নদী সহ সব অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং নৌবাহিনীর বিশেষ টহলের ব্যবস্থা থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর ঈদে নৌপথে চলাচলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অতিরিক্ত যাত্রী পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে। এছাড়া কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন কোনো জলযান নৌপথে চলাচল করতে পারবে না বলে জানিয়েছে BIWTA। হঠাৎ করে অস্থির রাজধানীর চালের বাজার। গত এক সপ্তাহে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। এখনও কাটেনি ভোজ্য তেলের সংকট। অনেক কোম্পানি এখনও বন্ধ রেখেছে তেলের সরবরাহ। সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ইফতারে ব্যবহৃত সবজির দাম এখনও চড়া। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। এবারের রমজানে সবজির বাজার রয়েছে কিছুটা সহনীয় পর্যায়ে, তবে ইফতারে ব্যবহৃত সবজির দাম এবারেও চড়া। রোজার শুরুতে লেবুর দাম সেই যে বেড়েছে, এখনও তা কমেনি। প্রকারভেদে লেবু বিক্রি হচ্ছে 100 থেকে 160 টাকা হালি, বেগুন 80 থেকে 120, আর শশা 80 থেকে 100 টাকা কেজি। শুনতে অনেক কিছু শোনা যায়, কিন্তু বাজারে আসলে পরে তার সেই দামে কেনা যায় না। লেবু এক হালি হচ্ছে 140 টাকা, এই লেবু ওই যা জিজ্ঞেস করলাম 40 টাকা পিস। সাধারণ গরিবের শুধু একটাই দাবি যে দ্রব্যমূল্যের জিনিসটা ঠিক মতন রাখেন আপনারা, আমাদের আর কিছু নেই। সরকার চাইলেই সম্ভব হতো, যে কোনো সরকারি আসো, সরকার চাইলেই সম্ভব হতো যে কোনো জিনিসই। অনেক চেষ্টার পরেও গত কয়েক বছর ধরে নিয়ন্ত্রণে আনা যায়নি চালের বাজার। তবে গত এক সপ্তাহে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। সবসময় রমজানের চালের বাজার একটু কমে থাকে, কিন্তু এই বছর আসি তো উল্টো হইলো। মিনিকেটের দাম বেশি বেড়ে গেছে অনেক, প্রায় কেজিতে 10 টাকা বাড়ছে। মেল মালিকে বলে ধান পাওয়া যায় না, ধানের দাম অনেক বেশি। রমজানের আগে 76-77 টাকা ওই চাইল, এখন বর্তমানে 83-84 টাকা কেজি পাইকারি বাজারে। এদিকে এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট। দোকানিরা জানান, সরবরাহ কিছুটা বাড়লেও এখনো পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। সিটি গ্রুপের তীর কোম্পানি কিছু তেল দিছে, এর আগের দিন বসুন্ধরা কিছু তেল দিছে, আর এখন পর্যন্ত এই রূপচাঁদা, তারপরে হচ্ছে পুষ্টি, অন্যান্য আদার্স কোম্পানি যারা আছে তারা এখনো তেল দিচ্ছে না। এখন যারা দিছে তাদেরটাও কিন্তু অ্যাভেলেবেল না, তারা আমাদের চাহিদা মতো দিতে পারতেছে না, 2-1 কার্টন করে দিচ্ছে আর কি। আমাদের যা চাহিদা ওই চাহিদা মোতাবেক আমরা পাচ্ছি না তেল। সব কিছু কিছু কোম্পানি আপনার দিচ্ছে, কিছু কিছু কোম্পানির কাছে তেল নাই বলতেছে, অর্ডার দিলে বলে যে এখনো তেল আসে নাই, তেল কবে আসবে তারও কোনো গ্যারান্টি নাই। পাকিস্তানি কক ও সোনালী মুরগির দাম কমলেও বাড়তি ব্রয়লার ও দেশি মুরগির দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে বরাবরের মতো 750 টাকা কেজি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাজধানীতে রাতে জীবিকা নির্বাহ করেন এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য মাসব্যাপী চলছে সেলাই সেহরি সওগাত। রাজধানীর বিভিন্ন স্থানে এ আয়োজন করা হচ্ছে। রাজধানী বনানীতে এ আয়োজনে অংশ নিয়ে চিত্রনায়ক নীরব হোসেন বলেন, যারা রাতে জীবিকা নির্বাহ করেন, সেহরিতে খাবার খেতে সমস্যা হয়, তাদের জন্য এই ক্ষুদ্র আয়োজন। সকলের সহযোগিতা ও উদ্যোগে সমাজের প্রতিটি মানুষ ভালো থাকবে, এমনটাই প্রত্যাশা তাদের। এদিন পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এখন পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। তবে আনুষ্ঠানিক কোনো ম্যাচ না হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। যদিও গণমাধ্যম জানিয়েছে, মক্কার একটি একাডেমি দল আল ওয়েহদার বিপক্ষে 1 ডজনেরও বেশি গোলে জিতেছে আল সবুজ দলের প্রতিনিধিরা। আগামী 25 মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে হ্যাভিয়ার ক্যাবেরার দল। সৌদি আরবের তাইফে সেই ম্যাচকে সামনে রেখে 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছে জামাল ভুঁইয়ারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরও একবার। বাংলাদেশের টেকসই উন্নয়নের সব সংস্কার প্রক্রিয়া পাশে থাকবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অ্যান্তোনিও গুতেরেস। কক্সবাজারে ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। শিশু আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি বিএনপির। আইনের শাসন নিশ্চিত করতে না পারলে জনপ্রিয়তা হারাবে অন্তর্বর্তী সরকার। ঈদ উপলক্ষে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। দুর্ঘটনা এড়াতে নৌ রুটে 20 দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল। এবং অস্থির চালের বাজার, কেজিতে বেড়েছে 8 থেকে 12 টাকা। 1 হালি লেবুর দাম 160, কাটেনি ভোজ্য তেলের সংকট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।